ঘূর্ণিঝড় রিমাল, সকাল পর্যন্ত শক্তি ধরে অতিক্রম করবে স্থলভাগ। পরিস্থিতি মোকাবিলায় নানা প্রস্তুতি। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত, উড়ে গেছে ঘরের চালা। পটুয়াখালী ও সাতক্ষীরায় 2 জনের মৃত্যু। আমি আমার জীবনে এরকম ঘূর্ণিঝড় কখনো দেখিনি। প্রচুর ঝড় বৃষ্টি, তাই আশ্রয়কেন্দ্রে আছি, এখন নিরাপত্তায় আছি। কৃষি জমি ও জলাশয় দখলে মেতেছে নর্থ সাউথ গ্রুপ। বালু ভরাট করে প্লট বিক্রি। বিশেষ বাহিনীর ভয়ে প্রতিবাদের সাহস পান না এলাকাবাসী। অর্থ সংকটের মধ্যেই ডিসি ইউএনওদের জন্য কেনা হচ্ছে বিলাসবহুল গাড়ি। খরচ 381 কোটি টাকার বেশি। সরকারকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ। এবং একের পর এক বেরিয়ে আসছে বেনজিরের সম্পদ। 119 স্থাবর ও স্থাবর সম্পদ জব্দের নির্দেশ আদালতের। প্রক্রিয়া শুরু করেছে দুদক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। শক্তি ধরে রেখে ধীর গতিতে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল, যা লন্ড ভন্ড করে দিচ্ছে মোংলা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী সহ বেশ কয়েকটি উপকূলীয় জেলা। সকাল পর্যন্ত এই তাণ্ডব চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর উপকূলবাসীর সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে এম এ আজিমের রিপোর্ট। রোববার সন্ধ্যার পর বৃষ্টি, প্রবল বাতাস আর জলোচ্ছ্বাস নিয়ে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল, যার তাণ্ডবে উপড়ে পড়ে গাছ, বাঁধ ভেঙে ভাসিয়ে নেয় ঘরবাড়ি, ফসলের ক্ষেত, মাছের ঘের। আবহাওয়া অধিদপ্তর বলছে স্থলভাগ অতিক্রম করলেও দুর্বল হচ্ছে না ঘূর্ণিঝড়টি। স্থল নিম্নচাপ আকারে বিস্তৃত হবে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত। এই রিমাল এখন পর্যন্ত এই কালকের সকাল নাগাদ পর্যন্ত শক্তিমাত্রা অক্ষুণ্ণ রেখে সে তার জার্নি সমাপন করবে বলে আমরা আশঙ্কা করছি। ঝড় থেমে গেলেও সোমবার দিনভর সারা দেশে দমকা হাওয়া আর বৃষ্টির আভাস দিয়েছেন তারা। যে সাথে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া থাকবে এবং ভারী বৃষ্টিপাত থাকবে এবং আগামীকাল সারা দেশেই প্রায় থেমে থেমে বৃষ্টি হবে। কোথাও কোথাও দমকা বাতাস বা ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। মালামালগুলি যেগুলি আমাদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজন হবে, যেগুলো আমরা ইতিমধ্যে তাদেরকে পৌঁছে দিয়েছি এবং বাড়তি কি লাগে এই জন্য আমরা প্রতিনিয়ত আমাদের আপনাদের দুর্যোগ মন্ত্রণালয়, সচিবালয়, আমাদের সচিবের নেতৃত্বে কাজ করতেছে। ঘূর্ণিঝড় রিমালের বডি মুভমেন্ট গতি ঘন্টায় 18 কিলোমিটার, যার বাতাসের গতিবেগ ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় অঞ্চলে চলছে ব্যাপক ঝড় বৃষ্টি, লন্ড ভন্ড চারপাশ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। ঘূর্ণিঝড় রিমাল সুপার সাইক্লোন না হলেও এটি যে তাণ্ডব দেখাচ্ছে সমুদ্র উপকূল এলাকায়, সবচেয়ে বেশি ভয়াবহ একটি পরিস্থিতি। এবং আমরা ঠিক রাত 1টা বাজে এটি কুয়াকাটার যে সমুদ্র সৈকত এলাকা আমরা রয়েছি, পানির যে উচ্চতা সেটি 7 থেকে 8 ফিট বেড়ে গিয়েছে। আমরা বাতাসের যে গতিবেগ এবং এখানকার ঘর বাড়িগুলো লণ্ডভণ্ড করে দিয়ে গেছে সেটি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই। এবং গাছপালা সবকিছু কিন্তু লণ্ডভণ্ড করে দিয়ে গেছে এবং এখানকার সাধারণ মানুষের জীবনকেও কিন্তু সর্বশান্ত করে দিয়ে গেছে। সুপার সাইক্লোন না হলেও ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব অনেকটাই ভয়াবহ। এবং এখানকার যে আমরা একদম সমুদ্রের পাড়ে রয়েছি, সেই পাড় বরাবর সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গিয়েছে। সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী যারা আছেন, একটু কথা বলতে চাই, কি পরিস্থিতি, পানির উচ্চতা কতটা বেড়েছে একটু বলবেন আমাদের। দর্শক, পানির উচ্চতা আগের থেকে অনেকটা বেড়েছে। আমরা দেখতে পেরেছি এখন রাত প্রায় 1টা বেজেছে। আমরা বাসা থেকে চলে এসেছি। বাসা থেকে আমরা আমাদের মা বাবা ভাই বোন যারা ছিল তারা আশ্রয় কেন্দ্রে চলে এসেছি। এরকম ঘূর্ণিঝড় আমরা এর আগে দেখেছেন? আমি আমার জীবনে এরকম ঘূর্ণিঝড় কখনো দেখিনি, তবে শুনেছি 2007 সালে সিওডর হয়েছিল, তবে সেটা আমি দেখিনি। তখন আমি নোয়াখালীতে লেখাপড়া করি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আরো বেশ কিছু সাধারণ মানুষের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। একটু যদি আসেন আপনারা একটু। সুপার সাইক্লোন না হলেও ঘূর্ণিঝড় রিমাল, সেই রিমালের তাণ্ডব আসলে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি এবং এরকম ঘূর্ণিঝড় আমরা আগের থেকে এখনো দেখিনি। এই যে অনেকদিন এরকম ঝড় এই মাত্র দেখলাম এবং
আপনি তো কাজ করছেন, কি পরিস্থিতি? পানির উচ্চতা কতটা বেড়েছে, কতটা লন্ডভন্ড হয়েছে? স্বাভাবিক জোয়ার হচ্ছে 5 থেকে 60 ফুট পানির উচ্চতা বাড়ছে আপনারা দেখি ঘটনাস্থলে। আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য আগে দেওয়া হয়েছে আগাম তথ্য, তাই সে অনুযায়ী পানিটা হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে এই এলাকার মানুষ অর্থাৎ কুয়াকাটা, খেপুপাড়া, মোংলার উপর দিয়ে ভয়াবহ তাণ্ডব বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রিমালের। এখানকার সাধারণ মানুষ বলছেন তাদের ঘর বাড়ি তছনছ করে এই ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডব চালিয়ে তাদের জীবনকে সর্বশান্ত করে দিয়েছে। ইসলাম, দেশ টিভি, কুয়াকাটা। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে বিভিন্ন এলাকায় ভেঙে গেছে বাঁধ। এতে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম। প্রবল ঝড়ে ভেঙে পড়েছে গাছপালা, উড়ে গেছে ঘরের চালা। প্রাণ বাঁচাতে সাইক্লোন শেল্টারে অবস্থান নেয় অনেকে, সেখানে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। এদিকে ঘূর্ণিঝড়ে পটুয়াখালী ও সাতক্ষীরায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আপন অপু। রোববার রাত 9টার দিকে উপকূলে শুরু হয় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ ধারণ করে পরিস্থিতি। তুমুল বর্ষণ আর প্রবল ঝড়ে উপড়ে যায় গাছপালা, উড়ে যায় ঘরের চালা। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সমুদ্রে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে 5 থেকে 6 ফুট। বেড়ি বাঁধ ভেঙে জোয়ারের পানিতে তলিয়ে গেছে 24টি গ্রাম। ভোলার মনপুরা, দৌলত খান ও চরফ্যাশনে বাঁধ ধসে প্লাবিত হয়েছে অন্তত 25 গ্রাম। মেঘনার পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। উপকূলের 38,000 মানুষকে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। ঝড় তুফান হইতে আছে, এই গরু বাছুর আছে, আমরা এই কথা আমরা নিরাপত্তার লেগে আমরা আইসি সাইকেল সেন্টারে। প্রচুর ঝড় বৃষ্টি, তাই আশ্রয় কেন্দ্রে আছি, এখন নিরাপত্তায় আছি। চট্টগ্রামে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে প্রায় 10,000 মানুষকে। এছাড়া রাতভর চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক। কিন্তু ব্যাপকভাবে আমরা মাইকিং করছি এখান থেকে যেন ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছে, যে আকবরশা, ফিরোজশা, মতি ঝর্ণা এলাকা, সেখান থেকে যেন বাসিন্দারা সরে যায়। এখানে কিন্তু হাজার হাজার মানুষ বসবাস করছে, তো এর মধ্যে উল্লেখযোগ্য অংশই কিন্তু আমরা সরিয়ে নিয়েছি। ঘূর্ণিঝড় রিমাল থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে বাগেরহাটের 70,000 মানুষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে তীব্র জড়ো হওয়ায় বাগেরহাটের 5 লক্ষাধিক মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জে বাতাসের চাপ সবচেয়ে বেশি। রাত বাড়তে থাকায় দমকা হাওয়াও বাড়ে পুরো জেলায়। এদিকে পটুয়াখালীতে পানির স্রোতে ভেসে গিয়ে 1 জন এবং সাতক্ষীরায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে 1 ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। নানা দুর্যোগ সঙ্গী করেই জীবন কাটছে উপকূলের মানুষের। স্থানীয়রা বলছেন, সম্প্রতি যেসব ঘূর্ণিঝড় হয়েছে তার মধ্যে রিমালই ভয়াবহ। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে নানা ক্ষয়ক্ষতির কথাও জানান তারা। আরো জানাচ্ছেন আহাদ চৌধুরী। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ সঙ্গী করেই জীবন কাটছে উপকূলের মানুষের। স্মরণকালের মধ্যে সিডর, আইলার মতো বিপর্যয়ে পড়তে হয়েছে তাদের। সবশেষ দুর্যোগ ঘূর্ণিঝড় রিমাল। স্থানীয়রা বলছেন, সম্প্রতি যেসব ঘূর্ণিঝড় হয়েছে তার মধ্যে রিমালই ভয়াবহ। খুবই খারাপ। দুপুরের সময় তো পানি উঠছে দোকানের মধ্যে কোমরমান। সিডরের পরে এরকম আর হয় নাই, আজকের এরকম হচ্ছে। আর দ্বিতীয়ত অনেক গাছগাছরা ভেঙে পড়েছে, ঘর দুয়ার গাছ পড়েছে অনেক কিছু। এই রাস্তায় যে দাঁড়াই এখন কথা বলতেছি, আপনি বলতেছেন এরকম কোনো পথ থাকতো না। বাসা থেকে আমরা আমাদের মা বাবা ভাই বোন যারা ছিল তারা আশ্রয় কেন্দ্রে চলে এসেছি। আমি আমার জীবনে এরকম ঘূর্ণিঝড় কখনো দেখিনি, তবে শুনেছি 2007 সালে সিডর হয়েছিল, তবে সেটা আমি দেখিনি। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে নানা ক্ষয়ক্ষতির কথাও জানান তারা। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি এবং এরকম ঘূর্ণিঝড় আমরা আগে থেকে এখনো দেখিনি। এই যে অনেকদিন এই এরকম ঝড় এই মাত্র দেখলাম। স্বাভাবিক জোয়ার হচ্ছে 5 থেকে 60 ফুট পানির উচ্চতা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য আগে দেওয়া হয়েছে আগাম তথ্য, তাই সে অনুযায়ী পানিটা হয়ে গেছে। একের পর এক দুর্যোগে বিধ্বস্ত উপকূল। আগের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন এক ঘূর্ণিঝড় ভোগান্তি আরও বাড়াবে বলেই জানিয়েছে উপকূলবাসী। আহাদ চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, উপকূলের তাণ্ডব চালিয়ে দ্রুত এগোচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। সবশেষ পরিস্থিতি জানাতে সাতক্ষীরা থেকে সহকর্মী শরীফুল্লাহ কায়েসের সুমন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুমন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এর আগে আপনার মাধ্যমে জেনেছিলাম সাতক্ষীরার পরিস্থিতি। এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, আর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা বিস্তারিত জানাবেন।
লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা নীলডুমুর ঘাটে, আমার বাম পাশে কিন্তু গাবুরা। আমরা সারাটা রাত এখানে গণমাধ্যম কর্মীরা নির্ঘুম রাত কাটিয়েছি। আপনাকে বলে রাখা দরকার যে এই যে দুর্যোগ, এই দুর্যোগ আসলে অনেক দিন পর দেখালো যে দুর্যোগের যে দীর্ঘস্থায়ী সময়, সেই সময় কিন্তু দেখালো। এখনো পর্যন্ত চলছে ঝড় এবং একই সাথে কিন্তু বৃষ্টি, একই সাথে সমান্তরাল চলছে। আমি কিন্তু খোলপেটুয়া নদীর যে উত্তাল অবস্থা, সেই উত্তাল অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে মানুষ কিন্তু তার সর্বোচ্চ চেষ্টাটুকু দিয়ে সে টিকে থাকবার চেষ্টা করেছে। বলে রাখা দরকার যে এই গতকাল আশ্রয় কেন্দ্রে যাওয়ার পূর্ব মুহূর্তে একজন শওকত নামে একজন বৃদ্ধ গাবুরা, সেই আলোচিত গাবুরায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথেই কিন্তু হোঁচট খেয়ে পড়ে স্ট্রোক করে তিনি কিন্তু মারা গেলেন। এবং এছাড়া এখনো পর্যন্ত কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তালিকা বা কোনো আমাদেরকে দিতে পারেননি। আমরা যতটুকু জানতে পেরেছি লিনিয়া, যে এখানকার মানুষের কিন্তু ঘরের চাল, ঘর বাড়ি সবকিছু কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দাঁড়িয়ে আছি একটা ভাঙাচুরার অবস্থায় পড়ে গিয়েছে যে রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁর মধ্যে এখানে কিন্তু কোথাও দাঁড়ানোর জায়গা নেই, পুরো চালগুলো কিন্তু নষ্ট হয়েছে। এইখানকার মানুষরা কিন্তু তাদের পেছনের যে জায়গাটি ছিল সেই জায়গাটিও কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আর বলে রাখা দরকার যে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানাচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের যে বেড়িবাঁধ 800 কিলোমিটারের মতো যে বেড়িবাঁধ রয়েছে 60-এর দশকের, সেই 60-এর দশকের বেড়িবাঁধ কিন্তু বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি কিন্তু ভেঙে না গেলেও কিন্তু সেটা কিন্তু কখনো কখনো ওভারফ্লো করেছে, আবার এখন ভাটির কারণে কিন্তু কিছুটা নেমেছে। আবার বলে রাখা দরকার গতকাল কিন্তু ছিল দুপুরে যখন জোয়ারের পরিস্থিতি, সেই জোয়ারের পরিস্থিতিতে গাবুরার যে টেকসই বেড়িবাঁধ, সেই টেকসই বেড়িবাঁধের সামনে সেটাকে রক্ষা করার জন্য যে রিং বাঁধ ছিল, সেই রিং বাঁধ কিন্তু ছুটে যায়। তারপরে কিন্তু সেখানে কিছুটা হলেও সেটা চাপ পড়ে হচ্ছে যেটি টেকসই বেড়িবাঁধ সরকারের মেগা প্রকল্প, সেই মেগা প্রকল্পের উপরে। এছাড়া কিন্তু আপনাকে বলে রাখা দরকার যে অন্যান্য বাঁধ কিন্তু এখন বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত। আর এই যে চলমান ঝড় এবং বৃষ্টি এখনো চলছে, এই পরিস্থিতি যদি এখনো চলমান থাকে, এটি কতদূর টিকিয়ে রাখা যাবে এই বেড়িবাঁধগুলো, তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে। এখানে বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীরা সাধারণ মানুষের সাথে তারা নির্ঘুম রাত কাটিয়েছে এবং পুরো পরিস্থিতিকে তুলে ধরবার চেষ্টা করেছে। আমরা দেখেছি যে মানুষের যে আর্তনাদ, এই আর্তনাদ কিন্তু আমরা লক্ষ্য করেছি। তারা কেউ সাইক্লোন শেল্টারে উঠতে পেরেছে, অনেকেই উঠতে পারেনি। কিন্তু আসলে এই পরিস্থিতি বৃষ্টি থামার পরে আমরা এলাকায় প্রবেশ করতে পারলে আমরা বলতে পারবো যে আসলে পরিস্থিতিটা, ক্ষয়ক্ষতিটা কতদূর যে পৌঁছেছিল। এই ছিল সর্বশেষ লিনিয়া। সুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন। এবার অন্য প্রসঙ্গ। নর্থ সাউথ গ্রুপ, যাদের প্রধান কাজ হাউজিং এর নামে কৃষি জমি, খাল, বিল ও জলাশয় দখল, প্রতারণা আর শক্তি প্রয়োগ করে জমিতে বালু ভরাট করে প্লট আকারে বিক্রি চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তাদের বিশেষ বাহিনীর ভয়ে প্রতিবাদ করতেও সাহস পায় না এলাকার মানুষ। নর্থ সাউথ গ্রুপের জমি দখল ও প্রতারণা নিয়ে মাইনুদ্দিন আরিফের 2 পর্ব ধারাবাহিকের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। নর্থ সাউথ গ্রিন সিটিতে ঢুকতেই বাধার মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। ভেতরে ঢুকেই দেখা যায় বিশাল এক সাম্রাজ্য গড়েছে এই প্রতিষ্ঠানটি, যার বেশিরভাগই দখল করা। স্যারের সাথে কথা বলতে হবে ভাই, এটাকে না দিয়ে কি কাজ করতেছে। বোঝাগানে আছে 5 কাঠা, এটা বালু ফালাই দিছে। জমি আমাদের, কাগজটা আমাদের, সবকিছু আমাদের, ঠিক আছে, খালি যখন সবই আছে, কিন্তু আমাদের নাজি গিয়ে সবকিছু করছে। নর্থ সাউথ গ্রিন সিটি নামে পূর্বাচল রাজুক নিউ সিটির পাশে ভুলতা এলাকার শান্তিনগর, কৈরাবর, সোনাবো, মিরকিরিসাও, মাঝিপাড়া এবং মাছিপুর মৌজার বিশাল এলাকা দখলে নিয়েছে তারা। সাধারণ মানুষের 3 ফসলি জমি এবং জলাশয় দখল করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে নর্থ সাউথ গ্রুপ, যেটির নাম দেওয়া হয়েছে গ্রিন সিটি। আর এই গ্রিন সিটিতে এখন 3 কাঠা, 5 কাঠা এবং 7 কাঠা আয়তনের প্লট বিক্রি করছে এই ভূমিদস্যুরা।
অভিযোগ রয়েছে নর্থ সাউথ গ্রুপ প্রথমে নিজেরা কিছু জায়গা কিনলেও বেশিরভাগই দখল করা। আইনের তোয়াক্কা না করে 3 ফসলি জমিতে দিনে এবং রাতে সমানতালে বালু ভরাট করে চলছে ভূমিদস্যু প্রতিষ্ঠানটি। আমাদের জায়গা তো বালু ফেলছে, রাতের আধারে ফলায়, দিনে ফলায় না, এরা এগুলি করে ভরতেছে। আর জমি দখলের জন্য গড়ে তোলা হয়েছে 50 জনের বিশেষ বাহিনী। কেউ প্রতিবাদ করলেই ঝাঁপিয়ে পড়ে তারা, দেওয়া হয় মিথ্যা মামলা। মাঝি ভাড়া হনাবো আহুয়াবো 50টা ফলাবান ফালে আমাকে গেটের ভিতরে গেট করে লাইছে, গেটের ভিতরে যাইতে দেয় না। বয়বর্তী দেখায় মানুষের দল আছে গো, ক্যাটার ফালে বহুত মানুষ পাশে আছে। উল্টা মামলা দিয়ে এবং মানুষে জেল টেল দিয়ে মানুষের দূরের মধ্যে রাখছে। এসব বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি তাকে। প্রতিষ্ঠানটির অফিসে গিয়ে জমি দখল এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণা নিয়ে কথা হয় এক প্রকল্প পরিচালক ও কয়েকজন কর্মকর্তার সঙ্গে। পরিবেশের ছাড়পত্র পেয়েছেন আপনারা? কৃষি জমি থেকে ইন্ডাস্ট্রি বললাম না, একটা কোম্পানি যখন শুরু করে আপনার মিনিমাম একটা জানেন মিনিমাম একটা প্রপার্টি তৈরি হইতে হয়। আমরা তো করব হলো আবাসিক আসছে আসে নাই, তাহলে আবাসিকটা আপনি ভরাট করছেন কিভাবে? অবৈধ কর্মকাণ্ডে বন্ধে রাজুক প্রতিষ্ঠানটিকে চিঠি দিলেও আমলে নেয়নি তারা, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান রাজুক মুখপাত্র আশরাফুল ইসলাম। নগর পরিকল্পনা শাখা থেকে একটা পরিদর্শন টিম প্রকল্প এলাকা পরিদর্শন করবে এবং এ ধরনের যদি ব্যত্যয় কিছু পাওয়া যায় এবং কর্তৃপক্ষের আওতাধীন এলাকার অভ্যন্তর হয় সেখানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সেখানে উচ্ছেদ কার্যক্রম সহ অন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সরকারি অসাধু কর্মকর্তাদের যোগসাজশেই নর্থ সাউথ গ্রুপ এমন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকার মানুষের। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। দেশে চলমান আর্থিক সংকটের মধ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য প্রায় 381 কোটি 58 লাখ টাকায় 261 নতুন জিপ গাড়ি কেনা হচ্ছে। গত 15 মে বেশ গোপনীয়তার সঙ্গে এজেন্ডাভুক্ত না করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয় যানবাহন অধিদপ্তরের গাড়ি কেনা চাহিদাপত্র। সেখানে অনুমোদন পাওয়ার পর মেলে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন। বিস্তারিত আমেনা প্রণামের প্রতিবেদন। করোনা মহামারী, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে অর্থনৈতিক মন্দার ঢেউ বইছে দেশে। ব্যাংকের নাজুক দশা, রিজার্ভ কমার সঙ্গে আছে চরম ডলার সংকটও। মোটামুটি স্পষ্ট, আসছে বাজেট হবে সংকোচনমূলক, কিন্তু এরই মধ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য কেনা হচ্ছে বিলাসবহুল 261টি গাড়ি। এর মধ্যে ডিসিদের জন্য 61 আর ইউএনওদের জন্য 200টি গাড়ি বরাদ্দ করা হয়েছে। প্রতিটি জিপের দাম ধরা হয়েছে 1,45 লাখ টাকা। এর জন্য মন্ত্রণালয় বরাদ্দ দিচ্ছে 381 কোটি টাকা। গেল বছরের নভেম্বরে এই গাড়ি কেনার বিষয়টি অনুমোদন না করে ফিরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে। এরপর 15 মে বেশ গোপনীয়তার সঙ্গে এজেন্ডাভুক্ত না করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয় প্রস্তাবনা। সেখানে অনুমোদন পাওয়ার পর মেলে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন। মিৎসুবিশি পাজেরো স্পোর্ট কিউএক্স জিপের 461টি গাড়ি ক্রয়ের সরকারের কাছে 672 কোটি 34 লাখ টাকা চাওয়া হলেও মন্ত্রণালয় বরাদ্দ দিচ্ছে প্রায় অর্ধেক পরিমাণ টাকা। পরিকল্পনা মন্ত্রী বলছেন, অযথা দামি গাড়ি কেনা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। একজন জেলা প্রশাসকের নাম যেহেতু বললেন এখানে পদবি দিয়ে, তাদেরও ঘোরাফেরা দরকার আছে। কাদেরকে দিচ্ছে, কি গাড়ি দিচ্ছে, এগুলো নিউজ করেন। যার অলরেডি গাড়ি আছে তাদেরকে সরকার দিচ্ছে কিনা থাকলে নিউজ করেন, এবং পদমর্যাদা অনুযায়ী যদি তাকে মার্সিডিজ বেঞ্জ দিয়ে দেয়, পোর্শ দিয়ে দেয়, সেগুলো বলেন। কাজের গাড়ি যদি দেয়, এগুলো নিয়ে আমি তো মনে করি আপত্তির কিছু নাই। অর্থনৈতিক সংকটের এই সময়ে সরকারকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। প্রশাসনের ব্যয় কমানো, প্রয়োজন হলে প্রশাসনের নতুন রিক্রুটমেন্ট বন্ধ করা যথেষ্ট। প্রশাসনের ব্যক্তি আর এদের ডিসিদের পেছনে, ইউএনের পেছনে এই সমস্ত নতুন গাড়ি কেনার কোনো দরকার নাই। আমার মনে হয় যা আছে এটা চলুক। এই যদি সে কৃচ্ছতা সাধন না করে ডিফিকাল্ট হবে, কারণ এইটার বোঝাটা, করের বোঝা সাধারণ মানুষের উপরে গিয়ে পড়বে। বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি নাজুক থাকায় সরকারকে ব্যয় কমানোর পরামর্শ দেন সাবেক গভর্নর। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে।
জমে উঠেছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। গণসংযোগ উত্থান বৈঠকে ব্যস্ত প্রার্থীরা, প্রতিশ্রুতিতে বিশ্বাস নেই ভোটারের। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা আরও 119টি স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার দায়রা জজ আশামস জগলুল হোসেন দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার এই নির্দেশ দেন। জব্দের নির্দেশের পর সাবেক আইজিপির সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান। বিস্তারিত ইফতেখারের রিপোর্টে। 34 বছর 7 মাসের চাকুরি জীবনে সাবেক আইজিপি বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেন 1,84,89,000 টাকা, কিন্তু সম্পত্তির মালিক হয়েছেন কয়েকশো গুণ বেশি। সেসব সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে ইকো রিসোর্ট, স্ত্রী ও 2 মেয়ের নামে 6 কোম্পানি, ঢাকার অভিজাত এলাকায় দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছে বিঘার পর বিঘা জমি। শুধু 5 প্রতিষ্ঠানেই বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি। সম্প্রতি বেনজির আহমেদের সম্পদ কেনার 83 দলিল ও 33 ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী ও মেয়ের নামে থাকা ব্যাংক হিসাবগুলোও অবরুদ্ধ করতে আদালত আদেশ দেন। রোববার সাবেক আইজিপি তার স্ত্রী ও 2 মেয়ের 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। আজকেও অনুসন্ধানকারী টিম এবং অনুসন্ধানকারী কর্মকর্তা বেনজির আহমেদের 119টা দলিলের সম্পত্তি ক্রয় করার জন্য এবং সেই সাথে ওনার একটা সঞ্চয়ী হিসাব, 3টা বিও অ্যাকাউন্ট, ওনাদের নামে 100% মালিকানাধীন 4টি কোম্পানি এবং ওনাদের শেয়ার বা মালিকানা আছে এরকম আরও 15টি প্রতিষ্ঠানের ওনাদের অংশ অবরুদ্ধ করার জন্য দরখাস্ত দিয়েছে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, নথি পর্যালোচনা করেছেন এবং 23 তারিখের আদেশের ধারাবাহিকতা আজকেও সেই সমস্ত সম্পত্তিসমূহ ক্রয় এবং ফ্রিজ করার জন্য আদেশ দিয়েছেন। এসব প্রেক্ষাপটে দুদক আইনজীবী খুরশিদ আলম খান জানান, সাবেক আইজিপি বেনজিরের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। অনুসন্ধানটা চলমানেরই একটি অংশ হলো আদালতে আবেদন এবং ফ্রিজ অর্ডারের আমাদের প্রেয়ার ছিল, যেটা আদালত সদয় হয়ে বিবেচনা করে আমাদেরকে দিয়েছে। আদালত একটা জায়গায় বলে দিয়েছে এই ফ্রিজ আদেশ যদি আমি এখন না করি, পরবর্তীতে যদি এগুলো রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত হয় তাহলে প্রপার্টি বেহাত হয়ে যেতে পারে। তদন্ত চলাকালে সাবেক আইজিপির আরও সম্পদ বা ব্যাংক হিসাব সামনে এলে সেসব জব্দ করবে দুদক। অনুসন্ধান কাজ চলাকালীন সময় যদি আরও কোনো প্রপার্টি আসে বা আরও কোনো যদি ব্যাংক অ্যাকাউন্ট আসে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল যদি মনে করে সেটা জব্দ করা উচিত, সেইগুলোর জন্য নতুন করে তারা আবেদন করতে পারবে, আইনি কোনো বাধা নাই। কমিশন তদন্তকারী দলের রিপোর্ট যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে মামলা হবে কিনা, জানান খুরশিদ আলম খান। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। তৃতীয় ধাপের উপনির্বাচন ঘিরে জমে উঠেছে ভোলার লালমোহন ও তজুমুদ্দিন উপজেলার ভোটের মাঠ। গণসংযোগ, উঠান বৈঠক আর প্রচারণায় প্রার্থীদের ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ। তবে হিসেব কষে জনপ্রতিনিধি বাছে রায় দিবেন ভোটাররা। এদিকে ফেনীতেও 2 উপজেলায় চলছে জমজমাট প্রচারণা। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম। তৃতীয় ধাপের ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে ভোলার লালমোহন ও তজুমুদ্দিন উপজেলায়। 2 উপজেলায় ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন 24 প্রার্থী। লালমোহন উপজেলায় চেয়ারম্যান পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে 7 প্রার্থীর মধ্যে। এর মধ্যে 4 জনই ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন। অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিজয়ের ব্যাপারে আশাবাদী তারা। আমি এই দায়িত্ব পালন করতে গিয়ে তাদের সাথে আমার যে আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়েছে তার উপর ভিত্তি করে আমি অনুভব করেছি এই অঞ্চলের মানুষকে আমি আরও বৃহত্তর পরিসরে তাদেরকে সেবা দিতে পারি। সেই কারণেই আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং ব্যাপক সাড়া আমি ভোটারদের কাছ থেকে পাচ্ছি। আমার খুব কাছাকাছি পাই, আমি তাদের খুবই ভালোবাসি। দেখানো ভালোবাসা না, মানুষ সহজে আমার সাথে যে কোনো সমস্যা নিয়ে কথা বলতে পারে। ভোটাররা প্রতিশ্রুতিতে বিশ্বাসী নন, তারা চান যোগ্য প্রার্থী। তাই সুষ্ঠু নির্বাচন হলে পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন তারা। এবার আমি নতুন ভোটার হয়েছি, এবার ভোট দিতে যাব, যাকে আমার ভালো লাগবে তাকে আমি ভোট দেব। উন্নয়ন করবো হ্যারি আমরা চাই। সুষ্ঠু নির্বাচন হইলে আমরা ভোট দিতে যাইতে পারবো। আমরা নিজেদের ভোটটা নিজে কেন্দ্রে দেওয়ার মতো উপযুক্ত লোককে দেওয়ার মতো শক্তি আমরা চাই।
5 স্তরের নিরাপত্তায় ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্নের কথা জানান সহকারী রিটার্নিং অফিসার। আমরা একেবারেই স্বচ্ছ, সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন করার জন্য যা যা কিছু দরকার, সার্বিক নিরাপত্তা থেকে শুরু করে আমাদের প্রশিক্ষণ, আমাদের কেন্দ্র ব্যবস্থাপনা সবগুলি আমরা সেভাবেই নিয়েছি, যাতে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দিতে পারি। এদিকে আগামী 29 মে ফেনীর সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ 3 উপজেলায় চেয়ারম্যান পদে 8, ভাইস চেয়ারম্যান পদে 6 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 29 মে হবে তৃতীয় ধাপের উপনির্বাচনের ভোট গ্রহণ। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো যা থাকছে। It's gone away, they win. And it's a purple wave. 10 বছরের অপেক্ষার অবসান, আইপিএল এর তৃতীয় শিরোপা জিতল কলকাতা। এক পেশে ফাইনালে হায়দ্রাবাদকে হারালো 8 উইকেটে। 4 দিন পেরিয়ে গেলেও এখনো পাওয়া যায়নি এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত কোনো অংশ। জোর তদন্ত চালাচ্ছে 2 দেশের আইনশৃঙ্খলা বাহিনী। হত্যার রহস্যের জট খুলতে কলকাতায় ব্যস্ত সময় পার করছে হারুনুর রশিদের নেতৃত্বে ডিবির 3 সদস্যের প্রতিনিধি দল। গ্রেপ্তার আসামিদের তথ্য তদন্ত করে দ্রুত আনারের খণ্ডিত মরদেহ উদ্ধারের বিষয়ে আশাবাদী ডিবি প্রধান। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে চলছে তোলপাড়। খণ্ডিত লাশ উদ্ধারে কলকাতায় অভিযান চালাচ্ছে পুলিশ। রোববার সকাল থেকে প্রায় 4 ঘন্টা ধরে সাতুলিয়া এলাকায় অভিযান চালায় ভারতীয় সিআইডি তদন্ত পুলিশ। কিন্তু প্রবল বৃষ্টির আঘাতে চতুর্থ দিনের মতো ব্যর্থ হয়ে অভিযান স্থগিত করে তারা। আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের তদন্তে এদিন কলকাতা গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। নেতৃত্বে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সকালে ঢাকা থেকে 3 সদস্যের প্রতিনিধি দল রওনা হয়। দুপুর 12টার আগেই তারা দমদম বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে নিউ টাউন থানায় যান ডিবি টিম। এরপর সঞ্জীবা গার্ডেন পরিদর্শন করেন তারা। এরপরও স্থানীয় সময় বিকেল 5টায় পশ্চিমবঙ্গের সিআইডি ভবনেও যান ডিবি টিম। এর আগে বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন হারুনুর রশিদ। অনেক তথ্যই আমরা 2 দেশের আদান প্রদান আমরা করেছি। আমরা পর্যায়ক্রমে ভিডিও থেকে শুরু করে আমরা সিসিটিভি অ্যানালাইজ এবং আমরা যে স্থানগুলি পরিদর্শন, বিভিন্ন বিষয়গুলি আমরা পরিদর্শন করার ইচ্ছা আমরা করছি। আনারের মরদেহ খুঁজে পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন ডিবি প্রধান। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাইব। ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন, যে কোথায় সিসিটিভি ফুটেজগুলি থেকে কোন কোন স্থানে গিয়েছেন, এগুলো একটু আমরা যাচাই বাছাই করব। হত্যার মূল মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলেও জানান হারুনুর রশিদ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্ল্যাক রাইস বা কালো ধান চাষ করে সফলতা পেয়েছেন কৃষক মুজিবুর রহমান। ইউটিউবে দেখে চাষাবাদ করে তার এই সাফল্য ব্যাপক সাড়া ফেলেছে মির্জাপুর এলাকায়। এই ধানের প্রতি মনের দাম প্রায় 22,000 টাকা। তার সাফল্য দেখে অনেকে আগ্রহী হচ্ছেন চাষে। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে মির্জাপুর এলাকার কৃষক মুজিবুর রহমান ইউটিউব দেখে ব্ল্যাক রাইস বা কালো ধান চাষে আগ্রহী হন তিনি। এরপর অনলাইনে অর্ডার দিয়ে বীজ সংগ্রহ করে কালো ধান চাষাবাদ শুরু করেন। বাড়ির কাছে 1 বিঘা জমিতে প্রাথমিকভাবে শুরু করেন চাষ। এখন ঘরে তোলার উপযোগী হয়েছে এ ফসল। কৃষক মুজিবুর রহমান জানান, অন্যান্য ধানের মতোই এ ধানের চাষ পদ্ধতি। 1 বিঘা জমিতে 18 থেকে 20 মণ ধানের আশা করছেন তিনি। ফলন ও বাজার দর বেশি হওয়ায় ভালো লাভের আশা তার। এই ধানটার বিষয়ে আমি যতটুকু আমি দেখলাম, পোকামাকড় সেরকম নাই। ধানটা পাকিয়ে গেছে, আমার কাছে গেছে আর কি। 1 সপ্তাহের মধ্যে কেটে নেবো, যে 25 মণের নিচে হবে না। আমি লাভের এটা দেখতে পাচ্ছি। কৃষক মুজিবুরের নতুন ধরনের এই ধানের আবাদের সফলতা দেখে স্থানীয়ভাবে উদ্বুদ্ধ হচ্ছেন অনেক কৃষক। আগামীতে চাষ করতে চান তারাও। তো এই হিসাবে দেখলাম ফলন হিসাবে এবং দাম হিসাবে যেটা আমি ধারণা করলাম যে ধানটা আবাদ করা যেতে পারে, আমি উদ্বুদ্ধ হয়েছি এবং এই ধান আমিও পরবর্তীতে করবো চিন্তা ভাবনা করেছি। স্বাভাবিক আর 5টা জাতের মতোই চাষাবাদ খরচ, বাড়তি কোনো খরচ নেই, বরঞ্চ আরো প্লাস পয়েন্ট হচ্ছে যে এর কীটনাশক খরচটা খুবই কম। ধানটা দেখতে ভালোই লাগলো এবং যে আবাদ করেছে তার মুখে শুনলাম যে ধান ফলনশীল এবং আপনার
চাল বিক্রি হয় কেজিতে 800 টাকা দরে। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি এই ধানের আবাদ আমি করব। কৃষি বিভাগ বলছে পুষ্টিগুণ সম্পন্ন ব্ল্যাক রাইস আবাদে বেশি লাভবান হওয়ায় বাড়বে এ ফসলের চাষ। আমাদের সাধারণ যে আপনার ধান থেকে চাল হয় তার থেকে তার লাভটার পরিমাণ বেশি থাকবে এবং দেখা গেছে যে আমাদের অনেক কৃষক ভাই এটা আগ্রহী হচ্ছে। এটা যে ঔষধীয় গুণাবলী সম্পন্ন একটি ফসল এবং সেটি সকলের গ্রহণের ক্ষমতাটা থাকবে। ওষুধি গুণে ভরা এই ব্ল্যাক রাইস প্রতিমনের বাজার মূল্য প্রায় 22,000 টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। খবর শেষ করব ভিন্ন একটি খবর দিয়ে। বগুড়ার পুলিশ সুপার পরিত্যক্ত ছাদে 3 শতাধিক গাছ নিয়ে গড়ে তুলেছেন ছাদ বাগান। এরই মধ্যে ফুলে ফলে ভরে উঠেছে পুরো বাগান, যেখানে রয়েছে ঔষধি ফলজ শাকসবজির গাছ। তারই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের। সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদনে বিস্তারিত। জলবায়ু পরিবর্তনে যখন দাবদাহে পড়ছে দেশ, তখন পরিত্যক্ত ছাদকে কাজে লাগিয়ে 3 শতাধিক গাছে ছাদ বাগান গড়ে তুলেছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। অফিসের ছাদের এই বাগানে লাগানো হয়েছে সুমিষ্ট আপেল ও আঙুর গাছ। এখানে রয়েছে ক্যান্সার প্রতিষেধক গাছ করসল, রয়েছে নাকফল, বারাবা, লোকাট, স্ট্রবেরি, পেয়ারা, অ্যাপ্রিকট, ডকমাই আম, সূর্যডিম আম, মধুপুরি আনারস, G9 কলা থেকে শুরু করে বিলুপ্ত প্রজাতির গাছ। শুধু ফলজ ও ওষুধই নয়, এখানে করা হয়েছে বিষমুক্ত নিরাপদ সবজি চাষ। সেই সঙ্গে ছাদে বেড়ে ওঠা দেশি বিদেশি ফুলে মুগ্ধ হচ্ছেন স্থানীয়রা। কৃষিবিদ পুলিশ সুপারের এমন উদ্যোগে খুশি জেলা পুলিশের সদস্যরাও। কাজের ফাঁকে কখনো অবসরে যদি আমরা ছাদে আসি, ছাদে আসলে বিভিন্ন প্রজাতির গাছ দেখিয়ে আসলে মন প্রাণ ভরে যায়। যে নতুন ধরনের উদ্যোগ, যে বৃক্ষরোপণ করে, বিশেষ করে ছাদের মধ্যে বৃক্ষরোপণ করে আমরা যেমন আমাদের খাদ্যের সংস্থান করতে পারবো, আমরা অবশ্যই অর্গানিক খাবার খেতে পারবো, অন্যদিকে আমরা প্রকৃতিকেও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। স্যারের মতো অন্যান্য যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তারাও তাদের যে অফিস প্রাঙ্গণ রয়েছে সেখানেও তারা বৃক্ষরোপণ করবেন। ছাদ বাগানের এই উদ্যোক্তা বলছেন, ছাদ বাগানের ধারণাটি সারা দেশে ছড়িয়ে দেয়া গেলে কৃষিতে যেমন আসবে বিপ্লব, তেমনি বিলুপ্তির হাত থেকে বাঁচবে বহু গাছ। আমার লক্ষ্য ছিল যে এই ধারণাটি কিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এবং মানুষ যাতে খুব সহজে আকর্ষিত হতে পারে, আগ্রহ তৈরি হয় তাদের ভিতরে, এবং তারাও যাতে আমাদের ছাদ বাগানের এই পর্যায়ে আসতে পেরেছে দেখে তারাও যাতে উৎসাহিত হয় এবং তারাও যাতে চর্চা করে, সেই জন্য আমরা এটি করেছি। তাদের আসলে চাষাবাদের জায়গা নেই, তারাও কিন্তু এই ধারণাটি দেখে তারাও তাদের ছাদে বা তাদের প্রাঙ্গণে, আঙিনায় তারা এইভাবে কিন্তু তারা যে গাছগুলো স্বল্প পরিসরে যেগুলো বিস্তৃত হয় এবং খুব সহজে যেগুলো ফলন হয় সেগুলো কিন্তু তারা চাষ করতে পারে। জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলায় এইসব ছাদ বাগান ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে বলছেন এই বৃক্ষপ্রেমী পুলিশ সুপার। তারা এই ছাদ বাগান। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। আন্তর্জাতিক প্রসঙ্গ। তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। দীর্ঘ 4 মাস পরে চালানো এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দখলদার ইসরায়েলের দাবি, রাফা থেকে এই হামলা চালানো হয়েছে। ফের তেল আবিবে হামলার সাইরেন। নিরাপদ স্থানে যেতে মানুষের দিক বিদিক ছুটোছুটি। আর কেউ নয়, দখলদার ইসরায়েলে হামলা চালালো হামাস। দীর্ঘ 4 মাস পর তেল আবিব সহ বেশ কয়েকটি অঞ্চলকে লক্ষ্য করে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। ইসরায়েলে হামলার বিষয়টি নিশ্চিত করেছে হামাস। রোববার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে গোষ্ঠীটি জানায় তাদের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড এই হামলা চালায়। ইহুদিদের গণহত্যার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয় বলে জানায় তারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF বলছে গাজার দক্ষিণাঞ্চল থেকে চালানো এই হামলায় ব্যবহার করা হয়েছে 8টি রকেট। এর মধ্যে কয়েকটি রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। হামাসের চালানো এই হামলায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এদিকে সবকিছুকে পাশ কাটিয়ে রাফাতে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়কেও আমলে নিচ্ছে না তারা। গাজা যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় 36,000 বেসামরিক ফিলিস্তিনি মারা গেছে। আব্দুল্লাল মামুন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার।
উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল। সকাল পর্যন্ত শক্তি ধরে অতিক্রম করবে স্থলভাগ। পরিস্থিতি মোকাবিলায় নানা প্রস্তুতি। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত। উড়ে গেছে ঘরের চালা। পটুয়াখালী ও সাতক্ষীরায় 2 জনের মৃত্যু। আমি আমার জীবনে এরকম ঘূর্ণিঝড় কখনো দেখিনি। প্রচুর ঝড় বৃষ্টি, তাই আশ্রয়কেন্দ্রে আছি, এখন নিরাপত্তায় আছি। কৃষি জমি ও জলাশয় দখলে মেতেছে নর্থ সাউথ গ্রুপ। বালু ভরাট করে প্লট বিক্রি। বিশেষ বাহিনীর ভয়ে প্রতিবাদের সাহস পান না এলাকাবাসী। অর্থ সংকটের মধ্যেই ডিসিইউএনওদের জন্য কেনা হচ্ছে বিলাসবহুল গাড়ি। খরচ 381 কোটি টাকার বেশি। সরকারকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ। এবং একের পর এক বেরিয়ে আসছে বেনজিরের সম্পদ। 119 স্থাবর ও স্থাবর সম্পদ জব্দের নির্দেশ আদালতের। প্রক্রিয়া শুরু করেছে দুদক। এই ছিল এখনকার সংবাদ সকাল। আমাদের পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।